আবার একটু সংসদের চিত্র বা ধরি যে সরকার কেমন হবে বা সামনের সরকার কিভাবে চলবে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। ধারণা করতে পারেন রাষ্ট্রপতি কে হতে পারেন এই মানে নতুন সরকার নতুন রাষ্ট্রের প্রধান সরকার কাকে না, পেতে এটা আমি পারে? এটা আমি ধারণা করতে পারি না, আর আমি এটা ধারণা করিও না। এর কারণ হলো যে আমার যেটা প্রয়োজন নেই সেই বিষয়গুলো প্রেডিক্ট করি না। আমি সাধারণত রাজনীতির যে বিষয়গুলো হুম, এটা কি হতে পারে, কিন্তু কোনো ব্যক্তি কে হতে পারে, কে মন্ত্রী হবেন, কে হবেন না, কে নমিনেশন পাবেন, এই বিষয়গুলো নিয়ে আমার কখনোই মাথা ব্যথা ছিল না। আমি যারা এখনো রাষ্ট্রপতি হবেন তার সাথে অনেক বড় বড় রাষ্ট্রপতিদেরকে আমি দেখেছি, তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই জিল্লুর রহমান সাহেবের মতো মানুষ, বি চৌধুরীর মতো মানুষ, এরশাদ সাহেবের মতো মানুষ, খুব ক্লোজলি আব্দুল হামিদের মতো, অতীতে যারা, ইভেন চুপ্পু সাহেব, সবার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক ছিল। ফলে বাংলাদেশে তো এদের সাথে এমন বড় কাউকে দেখি না, একমাত্র রেহমান সোবহান সাহেব ছাড়া আর কাউকে দেখি না। শ্রদ্ধেয় ডাক্তার কামাল সাহেব আছেন, কাউকে দেখি না যে যিনি রাষ্ট্রপতি হলে তার প্রতি আমার আকর্ষণ বোধ হতে পারে। মোরালেস আমার পরিচিত লোকের মধ্যে অনেকে হবে, বলে কি যে হলেন, আমি এখন একজনের নাম বললাম, বাকি 10 জনের রাগ করে যে রনি আমার হুম, নামটা হুম। কেন বললো না। এটা সমস্যা হয়ে যায় আর কি, আচ্ছা। তাদের জন্য আই ডু নট ফিল তারপরেও আরেকটু বলা উচিত সমস্যা না। আপনাকে দেই। দেখেন এটা বলতে চান কিনা, না চাইলে এটাও স্কিপ করতে পারি আমরা। সেটা হচ্ছে যে তারেক রহমান বলছেন তার প্রধান বা প্রায়োরিটি বা গুরুত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ। যার কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আগে আমরা দেখেছি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লুৎফুজ্জামান বাবর। এখনও দেখলাম স্লোগান উঠছে যে তাকে এবার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চান। এরকম একটা তার এলাকাবাসী সম্ভবত এই স্লোগানটা দেখছেন। আমি দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটার কোনো ধারণা করতে পারেন কে হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী? মানে তারেক রহমান সাহেবের মানে উনি ওনার চিন্তা চেতনাটা অন্যরা প্রেডিক্ট করতে পারেন। ওনার নিজস্ব একটা কিচেন ক্যাবিনেট আছে, আপনজন কিছুগুলো লোকজন আছেন, যেমন ওই মাহাদি আমিন আছেন, সানি আছেন, মানে সব ইয়াং, লন্ডন থেকে তিনি যাদেরকে নিয়ে এসেছেন এরা ওই একটা কিচেন ক্যাবিনেট, এদের সঙ্গে আলাপ আলোচনা উনি বেশিরভাগ ক্ষেত্রে করেন আর কি, হুম, যেটা। আর উনি যে সিদ্ধান্তগুলো নেন সেই সিদ্ধান্তগুলো 1 মিনিট আগেও অন্য কেউ জানতে পারে না দলের মধ্যে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে তার যে ক্যাবিনেটটা হবে সেই ক্যাবিনেটটা সবাই আশ্চর্য হবে। হুম। সবাই আশ্চর্য হবে, আমরা যে জিনিসগুলো চিন্তা ভাবনা করছি ঠিক সেইভাবে না হওয়ার সম্ভাবনা বেশি, খুবই বেশি। এবং তিনি তার মতো করে করবেন, আমি যতটুকু তার সম্পর্কে জানি বা বুঝি, আমার কাছে মনে হচ্ছে যে ইজ এ সারপ্রাইজিং ম্যান। জি, জি, তার মধ্যে অনেক সারপ্রাইজ আছে। দেখা যাক আসলে আমরা ধারণাও করতে পারছি না। দেখা যাক কে হন, নিশ্চয়ই অল্প সময়ে জেনে যাব। আর সংসদে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, তাকে নিয়ে একটা আলোচনা ছিল। কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে তখন আসলে কেউ বলতে পারত না। ওই সময়টা তিনি খুবই জোরালো কণ্ঠে বলতেন। তাকে এমনকি দল থেকে আ একটা স্থগিত করা হলো তার সব পদ স্থগিত করা হলো। তিনি জয়ী হয়ে এলেন বিশাল ব্যবধানে। অনেকেই বলছেন এটা একটা মুক্তিযোদ্ধাদের একটা জয় হয়েছে, মুক্তিযুদ্ধের জয় হয়েছে। অন্যদিকে এটিএম আজহারুল ইসলাম, যিনি মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, তিনিও খালাস হয়ে গেছেন যদিও, এবং এখন তিনিও বিশাল ব্যবধানেই তিনিও সংসদে গেছেন। আসলে কি বার্তা এখান থেকে? এটা ফজলুর রহমান সাহেবের জন্য খুব একটা কষ্টের, ভীষণ রকম কষ্টের। বিকজ বাইরে যখন তিনি কথা বলেন, কোন একটা কথা বলেন, বা আমরা এই যে যখন টেলিভিশনে কথাবার্তা বলি, এখানে আপনি আমি কথা বলছি, বাইরের লোক কেউ ইন্টারাপ্ট করতে পারছে না। হুম, তো যার যার মতো আমরা স্বাধীনভাবে, আপনি আমাকে প্রশ্ন করছেন, কিন্তু পার্লামেন্ট এমন একটা ব্যাপার, আমি একটা কথা বললাম সঙ্গে সঙ্গে সে একজনে রিভোল্ট করলো, সাথে সাথে উত্তর দিল, এবং জাতি সেটা সমভাবে শুনলো। তো এখন ফজলুর রহমান সাহেব, তার তো বয়স হয়েছে, হি ইজ অ্যাবাউট 78 ইয়ার্স ওল্ড। হুম। মানে এখন অনেক ক্ষেত্রে ভাবির সাহায্য ছাড়া সে চলতেও পারে না। মানে তাকে চলাফেরা করতে তার স্ত্রীর সাহায্য নিতে হয়। ফলে তার কাছ থেকে খুব বেশি আশা করাটা খুব, মানে যাকে বলা হয়, সমীচীন হবে না। এর কারণ হলো তার বয়স হয়ে গেছে। 2 নম্বর হলো যে পার্লামেন্টে গিয়ে তিনি যখন কথা বলবেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটা বাউন্ডারি থাকবে, নট মোর দেন 10 মিনিট। এখন 10 মিনিটে তিনি যে কথাগুলো মানে শুরু করতে তার, মানে কিন্তু বেসিক্যালি তার যে বক্তব্যটা হলো রাজনীতির মঞ্চের জন্য সুন্দর, আনলিমিটেড সময় থাকে। তো ওখানে একদম প্রিসাইসলি 10 মিনিটের মধ্যে, 5 মিনিটের মধ্যে, 7 মিনিটের মধ্যে সেই কথাটা, মুক্তিযুদ্ধের যে বিষয়গুলো আমরা মুগ্ধ হই তার মুখ থেকে, ওই কথাগুলো তিনি যখনই বলতে যাবে, তার কাউন্টার যখন আজহার সাহেব অন্য কথাগুলো বলবেন, ওটার আবার উত্তর দেওয়ার সময় তিনি পাবেন না। না পাওয়ার কারণে কি হলো, এই মুক্তিযুদ্ধ এবং মৃত্যুযুদ্ধ বিরোধী যে, মানে ন্যারেটিভ গুলো, এগুলো যখন পার্লামেন্টে এভাবে খোলামেলা আলোচনা হবে, খোলামেলা আলোচনা হবে, এবং সেক্ষেত্রে এটা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অনেকটা আবার নতুন করে প্রশ্নবিদ্ধ করবে।
জি, তাই আপনি মনে করছেন। এবং ২ জন অন্তত আছেন। একজন তো এটিএম আজহারুল ইসলাম আর লুৎফুজ্জামান বাবর। দুজনেরই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাদের সেখান থেকে সরাসরি সংসদে। এটি আপনার কাছে কেমন মনে হলো? না, এটা এটা আমি হয় কি, আমার যেমন আইটিএম আজহার সাহেবের সাথে আমি ছিলাম, মানে জেলখানাতে ছিলাম এবং একই রুমে ছিলাম। মানে অবাক হুম, করার ব্যাপার হলো, হি ইজ এ নাইস ম্যান। ফার্স্ট থিং হলো যে আমি জামাতে যে কজনই লোককে দেখেছি, আমার কাছে একজনকেও ব্যক্তিগতভাবে মনে হয়নি যে এরা যুদ্ধ অপরাধী। হুম, মনে হয় না যে ৭১-এ খুন, ধর্ষণ, রাহাজানির সাথে এই মানুষগুলো জড়িত। নিঃসন্দেহে ৭১-এ অনেক মন্দ কাজ হয়েছে। তারা হয়তো নেতৃত্বে ছিলেন, তারা হয়তো কমান্ডিং এ ছিলেন, ইটস ওকে। কিন্তু ব্যক্তিগতভাবে মানে ওনারা লেখাপড়া, তাদের ব্যক্তিগত জীবন, বোঝাপড়া সব মিলিয়ে আমাদের যে এভারেজ যারা রাজনীতিবিদ তাদের সাথে ওনারা অনেক শ্রেষ্ঠ। হুম, এতে কোনো সন্দেহ নেই। হুম, আপনি এই যে কামরুজ্জামান সাহেবকে আমরা ফাঁসি দিয়েছি, আপনি হি ওয়াজ এ অ্যাসেট ইন দ্য পলিটিক্স। কামরুজ্জামান সাহেব একজন অ্যাসেট ছিলেন। এই যে মীর কাসিম সাহেবের ছেলে আরমান হয়েছে, আর যদি মীর কাসিম সাহেব জীবিত থাকতেন, মানে এটা দেশের জন্য অনেক উপকার হতো। সে শুধুমাত্র জামাত নেতা ছিলেন না, তার ভিতরে যে উদ্যোক্তা হওয়ার যে গুণাবলীগুলো ছিল এবং তার ভিতরে যে ইনোভেটিভ পাওয়ার গুলো ছিল, হুম, এরকম মানুষ ১০ লাখে একজন পাওয়া যায় না বাংলাদেশে। হুম, এই যে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে, আমি তাদের সাথে মিশেছি, ইটস ইউনিক পার্সোনালিটি। কাদের মোল্লা সমপর্যায়ের ট্যালেন্টেড লোক। এখন বিএনপি, আওয়ামী লীগ কোনো জায়গাতে সেকেন্ড লোক নাই। কাদের মোল্লার সামনে কলম ধরবে এখন বাংলাদেশে, আমি বলে দিতে পারি যে তার সামনে কলম ধরার মতো কামরুজ্জামান এবং কাদের মোল্লা, এই দুজনের সামনে কলম ধরবে হুম, বাংলা সাহিত্য, ইতিহাস, রাজনীতি কোনো একটা বিষয় নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগে প্রথম সারির একজন সিঙ্গেল নেতা নেই। এই মানুষগুলোকে আমরা মেরে ফেলেছি। এখন আমি আওয়ামী লীগ করি, জামাত, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, সবকিছু আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে সেই যে যুদ্ধাপরাধীদের যে বিচার হয়েছে, এটাকে আবেগ কাজ করেছে, সেন্টিমেন্ট কাজ করেছে, কিন্তু এখানে আসলে কিন্তু জনাব ন্যায় গোলাম বিচার মোল্লা হয়। আপনি খুব সুন্দর করে বলছেন তাদের যে জ্ঞান, গরিমা, সেই মাহাত্ম্য জায়গাটা। কিন্তু ধরেন আওয়ামী লীগ, আচ্ছা তারা না হয় রাজনৈতিক প্রতিপক্ষ, বিএনপি, জাতীয় পার্টি, বাম দলগুলো, ইভেন এনসিপি তাদের সাথে যে জোট করলো, তারাও জোটের আগে মানে এক বাক্যে সবাই সেই দলকে মানে সেটিকে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী বলে। আমাদের মানে আমাদের সেরকম আমাদের সেটা তো নিজেকে, কোনো কেউ কোনো এটাতে কোনো সন্দেহ জ্ঞাপন না করে না, না একরকম। এটি তো কেন? সন্দেহ হবে না। মূল ব্যাপারটা হলো আমাদের এখানে সবাই পপুলার রাজনীতি করে, সত্য কথাটা বলার সাহস জামাতেরও নেই। জামাত খুব সহজে স্বাধীনতার সময় তাদের যে কৃতকর্মগুলো, সেই কৃতকর্মগুলোর ব্যাপারে দায় স্বীকার করে যদি সত্য কথাগুলো সুন্দরভাবে হুম, তাহলে তাদের জন্য নিরাপদ হতো। আবার আমরা অন্য জায়গায় করি কি, যখনই কারোর সঙ্গে পেরে উঠি না, কোনো সঙ্গে পেরে উঠি না। এখন জামাতের যেমন আপনি ধরেন আমির, ডাক্তার শফিক করিম, তিনি একজন ডাক্তার। এখন এমবিবিএস ডাক্তার হওয়া তো মুখের কথা না। তার স্ত্রী ডাক্তার, তার ছেলে মেয়ে ডাক্তার, তার যে একটা ফ্যামিলি বন্ড আছে, এখন তাকে আমি পারি না, এখন তাকে নাম দিয়ে দিলাম সুম্মা শফিক। সে একজন লোক দিয়েছেন, একটা নাম দিয়ে দিলাম, মানে যে কোনো একটা লোককে ছোট করার জন্য তাকে আমি হুম, মানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি। এটা হলো বাংলাদেশের একটা স্বাভাবিক কালচার আর কি। তো এরকম আর কি, তারেক রহমান সাহেবের একই অবস্থা, তারেক রহমান সাহেব পেরে উঠতেছে না কেউ। এখন বলে কি, টিনের ছেলে কাউয়া তারেক আমার ট্যাস বলে একটা দিল, একটা গালি এটা লাগাই দিল। হুম, হুম। এটা বেচারা চিন্তা করেন তো। তারপর শেষে ১, ২, ৩, ৪। তো এই জিনিসগুলো কি আমাদের দেশের, এগুলো বাঙালির এটা খুব ব্যাড কালচার আর কি। তো সেই ব্যাড, জনাব গোলাম মোল্লা রনি আপনি তারেক রহমানের কথা বলছেন যে নানান রকম বিশেষণ যোগ করে দেওয়া হচ্ছে। ডক্টর শফিকুর রহমান, তারেক রহমান ইত্যাদি প্রসঙ্গে বলছিলেন। নানান রকম স্লোগানের কথা বলছেন। এখন যখন মানে বিএনপির জয়ের পরে আমরা দেখছি টিএসসিতে সেখানে রাজাকারদের বিরুদ্ধে গান হচ্ছে এবং সেখানেও বেশ অশ্লীল কথাবার্তাই বলা হচ্ছে। অশ্লীল কথা দিয়ে বানানো গান সেগুলো হচ্ছে। যুবদল নেতা মিছিল করছেন, ডার্বি মারবির ঠাঁই নাই। এরকম নানান রকম রাজাকারদের ঠাঁই নাই, এরকম হঠাৎ করে এরকম মিছিল হচ্ছে। আপনার কাছে এটা এইগুলোকে, এই বিষয়গুলোকে কেমন মনে হচ্ছে? সাথে সাথে আমরা দেখলাম এনসিপি নেতারা যারা নির্বাচিত হলেন বা হলেন না, সার্জিস আলম, আখতার হোসেন, আসিফ মাহমুদ, তারা বলছেন এনসিপি নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে, এগারোদলীয় জোট নেতাদের বাড়িঘরে হামলা হচ্ছে। জামাতের আমিরও এটি বলেছেন সংবাদ সম্মেলন করে বা সাংবাদিকদের সামনে তিনি বলেছেন। আসলে পরিস্থিতি কেমন? এটা বাংলাদেশের স্বাভাবিক। এর কারণ হলো যে গত ১৭ মাস ধরে তো জামাত, এনসিপি তারা ছাত্র দলের লোকদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি। তারপরে আপনি চিন্তা করেন সাদিক কাইয়ুম, ডাকসু বিপি, তারেক রহমান সাহেবকে একেবারে হুম, শেখ হাসিনাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তাকেও তাড়িয়ে দেওয়া হবে। তো এই ধরনের কথাবার্তা হলো। তো এটা তো আসলে বিএনপি, তারপরে তাদের যে সংগঠন, তারা খুব রাগ করেছে, অভিমান করেছে। এখন এর যে প্রতিশোধ, এটা তো তারা নেওয়ার চেষ্টা করবেই। এটা মানে যাকে বলা হয় বৈশিষ্ট্যগত দিক থেকে ছাত্র দল আর ছাত্র লীগের হুম, মধ্যে হুম,
কোনো ডিফারেন্স নাই। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত 17 মাস ধরে তাদের যে দাপটগুলো ছিল এটা আগামী থাকবে না। এটা এখন থেকে সব ছাত্র দল ছাড়া ওখানে অন্য কোনো সংগঠন নাই। সবাইকে ট্যাক্স দিয়ে ওখানে থাকতে হবে। আর বাকি যারা ওই সংগঠনে ভিপি জিএস হয়েছে এরা যদি ভয়ের সেটা ছাত্র দলে যোগদান করে, যে আপনি দেখেন যে কোথাকার যেন এক ভিপি, জগন্নাথের ভিপি বা সে বোধহয় ছাত্র দলে জয়েন করেছে। তো এরকম হয়তো সাদিক কায়ুমও যদি হঠাৎ করে ছাত্র দলে যোগদান করে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। এটাই আমাদের দেশের কালচার। জি, আপনি মনে করছেন এটা স্বাভাবিক, মানে আসলে 2001-এর একটা তাণ্ডব লীলা ছিল তো বিএনপি জামাত জোট সরকারের পরে, সেরকম এখন যখন আবার এরকম বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ইত্যাদি ঘটনা শুনছি তখন মনে হচ্ছে যে সেরকম কিছু হচ্ছে কিনা, যদিও মিডিয়াতে খুব এই ঘটনাগুলো কিন্তু আসছে না যে খুব আগুন দেওয়া হচ্ছে বা আসছে হয়তো আমার চোখে এবার গিয়েছে। হুম। হ্যাঁ, এবার মানে যা কিছু হচ্ছে আসলে প্রতিযোগিতাটা তো এভাবে হয়নি। আমাদের এখানে যেটা হচ্ছে ন্যাশনাল পর্যায়ে যত ফাইট হয়েছে হলো আপনার বট বাহিনীর মাধ্যমে, আপনার ফেসবুকে ফেসবুকে হয়েছে, এবং এখানে তো সবই মানে যাকে বলে হিডেন আইডি। আর দেশের বাইরে থেকে পিনাকি, ইলিয়াস এরা একটু লাফালাফি করেছে, তো ওরা তো আর দেশে আসতেছে না বা ওদের কথা মতো তার দেশে কিছু হচ্ছে না। তো যার জন্য বিএনপির লোক যে ডলা দিবে, ডলা দেওয়ার মতো তো ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। হুম। হ্যাঁ, তো যার জন্য কিন্তু যারা যারা আছে সেটা মনে মনে খুব রাগ, কিন্তু ফেস গুলো তো চিনতে পারছে না। এগুলো সব ইন্টারনেটে আজে বাজে কথাবার্তা বলেছে। আবার অন্যদিকে যেমন বুয়েটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা যাকে বলে তারেক রহমান সাহেব গালাগালি করেছে, তাদের তাদের ব্যাপারে তো ছাড় দিবে না বিএনপি, কোন অবস্থাতে ছাড় দিবে না। এবং তার এটা মানে আপনার রাজনীতির মনে হয় স্বার্থে একটা ডলা দেওয়ার পিরিয়ড যাবে সামনে কিছুদিন? অবশ্যই এটা দলদের প্রিয়জন, বিকজ এটা রাজনীতিতে আধিপত্য বা থাকে, আধিপত্য যদি বিস্তার হুম। করতে না পারে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে না, এবং প্রশাসনও তাদের কথা শুনবে না। প্রশাসন দেখবে যে এদের